দ্বারকার অপর নাম হচ্ছে সপ্তপুরী। ওই সুদর্শন ব্রিজের ওখানে নেমে আমরা ছবি টবি তুলছিলাম, একটা ব্যাগ আমরা ওখানে ফেলে চলে এসেছিলাম। ওঠো ওপরে ওঠো। বাসটা কিন্তু বিরাট ভালো আছে, আপার দিকে পেয়েছি বলে বিরাট মজা হচ্ছে। এরকম গুজরাট বেড়াতে গেলে অনেকটা প্ল্যান প্রোগ্রাম করেই বেরোতে হয়, কারণ এই গুজরাটটা কিন্তু অনেক বড় স্টেট। সেই স্টেটের বিভিন্ন অংশ কিভাবে কভার করবেন এবং কম সময়ে কভার করা যাবে বা ভালোভাবে দেখতে গেলে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটা আজকে দেখুন দ্বারকা আমরা ভিডিওটা দেখাবো। সে দ্বারকা এবং ভেট দ্বারকা, সেখান থেকে আমরা আবার যাব ভুজ। তো এই টোটালটা এতটা কম সময়ে আমরা ঘুরেছি এবং প্রত্যেকটা স্পট কিন্তু আমরা কভার করেছি। তো কিভাবে করছি সেটা কিন্তু মানচিত্রে একটু আগে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু এটা ভালো হবে। পুরো ভিডিওটার আগে জাস্ট একটা জিস্ট। ভেরাভেল বা সোমনাথ থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা এই ট্রেনটা রয়েছে, সেটা হচ্ছে ওখা এক্সপ্রেস। এই ওখা এক্সপ্রেস ধরে আমরা গিয়ে প্রথমে পৌঁছাবো দ্বারকা। এই দ্বারকাতে নেমে দ্বারকার যে শ্রীকৃষ্ণের নগরী, সেখান থেকে একটা অটো নিলেই কাছেই 5-6 কিলোমিটারের মধ্যেই কিন্তু দ্বারকা নগরী এবং মন্দিরের কাছেই আপনারা থাকতে পারবেন। হোটেল কিন্তু খুব রিজনেবল রেটেই পাওয়া যায়, কম বেশি বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল আছে। আর এখান থেকে সারাদিন ঘুরে দ্বারকা, ভেট দ্বারকা এই সমস্তগুলো ঘুরে রুক্মিণী দেবীর মন্দির, তার সাথে রয়েছে নাগেশ্বর মহাদেব টেম্পল। আগে যেমন আমরা সোমনাথ জ্যোতির্লিঙ্গ দেখেছি, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যেও কিন্তু এই নাগেশ্বর টেম্পল কিন্তু একটা অন্যতম। এছাড়াও ভেট দ্বারকা, দ্বারকার মাঝে যে নতুন তৈরি হচ্ছে সেটা হচ্ছে সুদর্শন ব্রিজ। এগুলো দেখে আমরা রাত্রের দিকে যে বাস ধরবো, তো সেই বাস ধরে আমরা পৌঁছে যাব কিন্তু ভুজে। আবার ভুজে গিয়ে পরের দিন আমরা ঘুরবো, সেগুলো দেখাবো। সবই কিন্তু একটা ভিডিওতে না হলেও এই গুজরাট ভ্রমণের এই পার্টটা খুবই ইন্টারেস্টিং। এবং তো ভিডিওটা ভালো করে দেখলে পুরোটাই প্ল্যান করতে কোনো অসুবিধা হবে না, আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবে। এই মুহূর্তে এসে পৌঁছালাম আমরা দ্বারকা স্টেশন। এই হচ্ছে দ্বারকা স্টেশন। প্ল্যাটফর্মে জল টল সেভাবে নেই, আমরা ব্রাশটা ট্রেনে করতে পারিনি। এখন বাজে সকাল 7:30 আর ট্রেনটা এখানে আসার টাইম ছিল 7:01। এই ট্রেনের 5 মিনিট স্টপেজ আছে। ট্রেন নাম্বার 19-251 ভেরাভেল ওখা এক্সপ্রেস, যেটা প্রতিদিন রাত্রি 11:05 ছেড়ে সকাল 7টায় এই দ্বারকা স্টেশনে নামিয়ে দেয়। স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে আমরা যাব মন্দির দর্শনে। এই দ্বারকার যে মন্দির আছে শ্রীকৃষ্ণের নগরী, এটা খুবই প্রাচীন এবং হিন্দু ধর্মের এক পবিত্র পীঠস্থান বা দ্বারকা নগরী। এই হচ্ছে দ্বারকা স্টেশনের বাইরে এরকম প্রচুর অটো দাঁড়িয়ে আছে সারি সারি লাইন দিয়ে। দ্বারকা স্টেশনের আউটলুকটা ঠিক এরকম, মন্দিরের ধাঁচেই তৈরি করা আছে। তো অটো নিয়ে আপনারা চলে যেতে পারেন মন্দিরে। এখান থেকে 20 টাকা মাথা পিছু অটোতে চাইছে। প্রচুর পরিমাণ অটো, বাইরে বেরোলেই ছেঁকে ধরবে যে অটো নেওয়ার জন্য। আমরা দেখি একটা অটো ঠিক করব, আমরা মন্দির বা বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে থাকবো। আমাদের অটো ঠিক হয়ে গেছে। এখান থেকে আমরা যাব বাস স্ট্যান্ড। প্রথমে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে এখান থেকে অটো রিজার্ভ লাগছে 150 টাকা, আর মন্দির গেলে মাত্র 20 টাকা পার হেড মাথা পিছু এখান থেকে অটো ছাড়ছে। এই হচ্ছে আমাদের অটো, লাগেজ তোলার কাজ চলছে। ঠিক আছে ওটারই চলো। অটো নিয়ে আমরা চললাম প্রাইভেট বাস স্ট্যান্ডের কাছে। ওই প্রাইভেট বাস স্ট্যান্ডের ওখানেই থেকে আমরা রাতে বাস ধরবো, যেটা এসি বাস ধরে, স্লিপার বাস ধরে আমরা যাব ভুজে। সেই জন্য কিন্তু আমরা ওই প্রাইভেট বাস স্ট্যান্ডের কাছেই আমরা চুজ করছি যে ওই জায়গাটা থাকার জন্য। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেই প্রচুর হোটেল আছে, কোনো হোটেল খোঁজার জন্য কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই, হোটেল প্রচুর আছে। এই দ্বারকাতে আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদার ঠিক উল্টো দিকে এরকম ব্যালকনি, ফার্স্ট ফ্লোরে হোটেল। এই হচ্ছে রুম, একটা বেসিক রুম নিয়েছি। এরকম বেড, ডবল বেড, একটা জানলা, ফ্যানের সুইচ, লাইট এসব আছে, এরকম আছে। একটা মিরর আছে। আর এই হচ্ছে টয়লেটও মোটামুটি ঠিকঠাকই আছে। তো জল টল সাফিসিয়েন্ট আমরা দেখেই নিয়েছি। তো মোটামুটি এরকম একটা বেসিক রুম। এই রুমটার ভাড়া হচ্ছে 600 টাকা পার নাইট। তো এখানে 1000-1200 টাকায় এসি রুমও পাওয়া যাচ্ছে। একটা বেলা থাকবো আমরা, রাতে 8:30টায় আমাদের বাস ভুজ যাওয়ার জন্য। তো সেই জন্য নিলাম না আর অন্য কিছু, এখানেই যা স্নান করে ওই পুজো টুজো দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। এই হচ্ছে প্যাটেল ট্রাভেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এখান থেকে এসি নন এসি বাস বুকিং করা যাবে বিভিন্ন গুজরাটের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। ডেলি সার্ভিস বাস আছে, রাতে দিনে বিভিন্ন রকমের বাস আছে, এসি নন এসি। এখানকার ফোন নাম্বারটা দিয়ে রাখি 8980800175। এটা হচ্ছে একদম বাস স্ট্যান্ডে, এটা প্রাইভেট বাস স্ট্যান্ড। আর ওই যে গেট
দ্বারকা মন্দিরের গেটের বাইরেই হচ্ছে, ওটা হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড। এই যে এখানে সামনে যে স্ট্যাচুটা রয়েছে বি.আর. আম্বেদকরের, তার ঠিক উল্টো দিকে হচ্ছে প্যাটেল ট্রাভেলস। দ্বারকা থেকে ভুজ পর্যন্ত যাব এই প্যাটেল ট্রাভেলস থেকে। আমরা এই জেবি ট্রাভেলস, প্যাটেল ট্রাভেলসেরই এর আন্ডারে এখানে আমরা বুক করে নিলাম 800 টাকা করে পার টিকিট এসি স্লিপার বাসে। ইধার 8:30 টাইম হ্যাঁ না, 8:30। হ্যাঁ, 8:15 সন্ধ্যাবেলা এখানে রিপোর্টিং টাইম। ওখানে সকাল 6টার সময় পৌঁছে যাবে ভুজে। 3-4টে ড্রপিং পয়েন্ট আছে আর অনলি একটাই এখানে পিক আপ পয়েন্ট আছে। এনাদের ট্রাভেলের সামনে থেকে উঠতে হবে। এই যে অটো, যে স্টেশন থেকে যে অটো নিয়েছিলাম সেই অটোতে আমরা সাইড সিনে বেরোবো। 1200 টাকা নিচ্ছে। আর এই হচ্ছে শ্রী রাম ভবন। এই হচ্ছে ফোন নাম্বার 9638662402। ঠিক আছে, এইখানেই আমরা আছি আজকে। তো এবার আমরা সাইড সিনে যাব, দেখাবো বাকিটা, সঙ্গে থাকবেন। আমরা প্রথমে যাব ভেট দ্বারকা। এখান থেকে 35 কিলোমিটার দূরত্ব আছে। রাস্তা ভালোই এবং মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। সুদর্শন সেতু যেটা নতুন ওপেন হয়েছে ওই সেতুর ওপর দিয়ে যাব। वो जो ब्रिज मार्च को ओपन किया। हाँ हाँ, सुदर्शन सेतु है ना, वो कौन सा नदी का ऊपर है वो ब्रिज? वो नदी क्या है नीचे? नदी समुंदर के ऊपर। समुंदर? अच्छा अच्छा, वो अरब समुंदर? अरब समुंदर। এই যে ভেট দ্বারকা রাস্তা পুরো চকাচক গুজরাটের রাস্তা। আমরা কয়েকদিন ধরেই ঘুরছি, সোমনাথ এবং আদার্স বা দিউ গেছিলাম, আপনাদের দেখিয়েছি। রাস্তা এরকম দারুণ সুন্দর। তো আমরা ওই সুদর্শন সেতুর ওপর দিয়ে যাব। সুদর্শন সেতু আছে আরব সাগরের ওপরেই, দুটো জায়গার মধ্যে কানেক্টার হিসাবে কাজ করছে। তো সেটাও দেখাবো আপনাদের। এই যে আরব সাগর দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণে ট্রলার রয়েছে। এ ট্রলার হ্যাঁ না, ট্রলার মাছলি পাকাতে, হ্যাঁ প্রচুর ট্রলার, মাছ ধরা ট্রলার। মাছলি বাহার চল যেতে হয় না, मछली बाहर जाता है। এখানকার মানুষজন কিন্তু ভেজ খাবারই খায়। মাছ ধরে কোল্ড স্টোরেজে রাখে এবং চলে যায় কিন্তু বাইরে স্টেটগুলোতে। আমরা সোমনাথের কাছেও দেখেছি বড় বড় এরকম ট্রলার তৈরি হচ্ছিল এবং ওখানে বড় বড় কোল্ড স্টোরেজ রয়েছে। এখানেও সেরকমই দেখতে পাচ্ছি। এই যে পাশে যে রেল লাইনটা যাচ্ছে, এই লাইনটাই পুরো ওখা পর্যন্ত যাচ্ছে। ওখাই কিন্তু লাস্ট। এই দ্বারকা থেকে রেল লাইন, আমরা দ্বারকা স্টেশনে নামলাম, দ্বারকা থেকে ওখা পর্যন্ত রেল লাইন এবং রাস্তা পরপর সমান একই প্যারালালি যাচ্ছে। তো যদি কেউ আগে ভাবেন যে ভেট দ্বারকা আগে ঘুরে আসবো, তাহলে ওখাতে নেমে ভেট দ্বারকা ঘুরে সেখান থেকে অটো নিয়ে বা গাড়ি নিয়ে চলে আসতে পারেন দ্বারকা মন্দিরের কাছে। এই জায়গায় রেল ব্রিজটা ক্রস করে যাচ্ছে, নিচে রেল লাইন। ওই যে নিচে রেল লাইন, ওখা যাওয়ার লাইনটা আমরা পাস করে গেলাম। ওই হচ্ছে আরব সাগর। আর এই ডান দিকে যে ভিউটা দেখা যাচ্ছে, ওই জায়গায় সমুদ্রের জল জমা হয়ে ওই জায়গায় লবণ তৈরি হয়। ওই দূরে লবণ তৈরি হয়। ওই জলগুলো 1 বছর পর্যন্ত বেঁধে রেখে জলটাকে লবণ তৈরি করে ওই দূরে। ওইখান থেকে এই যে সামনে বড় ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে টাটা কেমিক্যালের ইন্ডাস্ট্রি। এখানেই টাটা সল্ট তৈরি হয় এবং তার সাথে কস্টিক সোডা। এই হচ্ছে টাটা কেমিক্যালের কারখানা, প্রায় 80 বছরের পুরনো। এখানেই কিন্তু টাটা সল্ট তৈরি হয়। একই রাস্তায় চলছি আমরা, একদম বড় চওড়া রাস্তা তৈরি হচ্ছে। বাঁদিকে টাটা টাউনশিপ আর এই সামনে চলে যাচ্ছে ভেট দ্বারকার দিকে, যেটা ওখা পর্যন্ত যাচ্ছে অ্যাকচুয়ালি। এই দুপাশে টোটালি একেবারে মাছের ভেড়ির মতো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সল্ট পিট, মানে লবণ তৈরির জন্য এরকমভাবে রাখা হয়েছে। ওই জল এরকমভাবে বেঁধে রাখা হয়, প্রায় বছর খানেক সময় লেগে যায় নুন তৈরি করতে। আর আমরা সামনেই দূর থেকে দেখতে পাচ্ছি সুদর্শন সেতু, যেটা দ্বারকা এবং ভেট দ্বারকার মধ্যে মেন কানেক্টার ব্রিজ হিসাবে তৈরি হয়েছে। একটু পরেই এসে যাব সেখানে। এই হচ্ছে সামনে সুদর্শন সেতু, যেটা এবছরই মার্চ মাসে, অর্থাৎ 2024-এর মার্চ মাসে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উদ্বোধন করেছেন। এই হচ্ছে আরব সাগর আর প্রচুর ট্রলার রয়েছে। এইখান থেকে আগে চলতো বোটে করে যেতে হতো এই আরব সাগর পেরিয়ে ভেট দ্বারকা। এখন এই ব্রিজ খুলে যাওয়ার জন্য আর বোটের কোনো প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে দ্বারকা থেকে ভেট দ্বারকায়। এরকম শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছ এখানে আঁকা রয়েছে ব্রিজের উপরে। আর এই ব্রিজটা পুরো 4 কিলোমিটার লম্বা।
দুদিকে আরব সাগর, এদিকে আর এদিকে। এদিকে হচ্ছে দ্বারকা আর এদিকে হচ্ছে ভেট দ্বারকা। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে ভেট দ্বারকার। আজ অক্টোবরের 20 তারিখ, এই মুহূর্তে বেলা 11:30। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12:30 পর্যন্ত, আবার বিকালে 5টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। আমরা ভেট দ্বারকাতে এসেছি। এখন তাপমাত্রা এখানে 28 ডিগ্রির মতো। জল, ছাতা, টুপি সঙ্গে অবশ্যই রাখবেন, প্রচণ্ড গরম আছে। পুরো গুজরাট বেড়াতে এলে এই অক্টোবর মাসেও কিন্তু ভালো গরম আছে। তো গরমের জন্য অবশ্যই ছাতা, টুপি, সানগ্লাস এগুলো যেন সঙ্গে নিয়ে আসতে ভুলবেন না। এই হচ্ছে দ্বারকাধীশ টেম্পল। আমরা যাব এইদিকেই। মন্দিরের এই চত্বরের বাইরে মোবাইল 5 টাকা করে রাখা যাবে। এই যে কাউন্টার রয়েছে, এখানে বলেই দিচ্ছে বড় ব্যাগ ট্যাগ বা মোবাইল ক্যামেরা কিছু নিয়ে ভেতরে ঢোকা যাবে না। পাশে এই ভোজনালয় আছে, এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারেন প্রসাদ হিসাবে। ঠাকুরের যে প্রসাদ এই ভোজনালয় থেকে খেয়ে নিলাম আমরা। একদম মন্দিরে ঢুকেই বাঁদিকে পাবেন, ফ্রি অফ কস্টে, কোনো রকম পয়সা লাগে না। তো গুজরাটি থালির মধ্যে একটা আতপ চালের ভাত, সঙ্গে ডাল, একটা সবজি আর একটা চাপাটি। মন্দির দর্শন করলাম। মন্দিরের ভেতরে যে কালো পাথরের মূর্তি আছে, মানে অ্যাকচুয়ালি কৃষ্ণ পাথরের মূর্তি, সেই মূর্তি দর্শন করলাম। দর্শন করতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগলো। তো লাইন বাই লাইন দর্শন করতে হবে, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা লাইন আছে। তবে আরেকটু সিস্টেমেটিক হলে ভালো হতো। ভেট দ্বারকার যে মন্দির, আর এই মন্দির 12:30টায় বন্ধ হয়ে গেল আমরা দর্শন করার পরেই। তো ওই মূর্তিটা মোটামুটি 5 থেকে 5,500 বছরের পুরনো মূর্তি। দর্শন করে আসার পরে আমরা দাঁড়িয়েছি সুদর্শন সেতুতে। এই সেতুটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2024-এর মার্চ মাসে এটা উদ্বোধন করে গেছেন। দ্বারকা এবং ভেট দ্বারকার মাঝে কোনো ব্রিজ ছিল না এই আরব সাগরের ওপরে, একটাই মাত্র জেটি ছিল। সেই জেটি দিয়েই মানুষ যাতায়াত করতে হতো বোটে, কিন্তু এখন গাড়ি চলাচল করে এবং এত সুন্দর একটা সুন্দর সেতু মানুষকে উপহার দিয়েছে এবং দারুণ সুন্দর কিন্তু এই ব্রিজটা। আমরা এই মুহূর্তে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, আর দারুণ সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসছে আরব সাগরের এদিক থেকে, দারুণ সুন্দর লাগছে। এখানেই এসে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। তবে ব্রিজের মধ্যে যত্রতত্র বিভিন্ন রকমের চিপস, পলিথিন প্যাকেট এসব অনেকেই ফেলে যাচ্ছে দেখতে পাচ্ছি। প্লিজ এগুলো করবেন না, কারণ এত সুন্দর একটা জিনিসকে কেউ নষ্ট করবেন না। এই মুহূর্তে আমরা চলে এসেছি 5000 বছরেরও পুরনো এক মন্দির, যেটা হচ্ছে গোপীনাথ মন্দির। দেখুন গরু, গোমাতা, এখানে অর্জুন কুণ্ড রয়েছে। মহাভারতের বিভিন্ন চরিত্রগুলো ঠিকঠাকভাবে পড়াশোনা করলে তবে কিন্তু এই মন্দিরগুলো ভালোভাবে বোঝা যাবে। গোপীতালাব মন্দির দেখে বা গোপীনাথ মন্দির দেখে আমরা যাচ্ছি এখন নাগেশ্বর মন্দির দেখতে, নাগেশ্বর শিব টেম্পল, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। তো এখান থেকে 4 কিলোমিটার দূরে ওই নাগেশ্বর শিব টেম্পল। নাগেশ্বর শিব টেম্পল 4 কিলোমিটার, আর এখান থেকে দ্বারকা 20 কিলোমিটার। এই নাগেশ্বর শিব টেম্পলের ঢোকার গেট, এন্ট্রি। গুজরাটে এসে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 2টো জ্যোতির্লিঙ্গ আমরা দেখলাম, একটা হচ্ছে সোমনাথ মন্দির আর এই হচ্ছে নাগেশ্বর টেম্পল। বিশাল আকার শিবের মূর্তি। এরকম লাইন দিয়ে যেতে হবে, লাইনের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। নাগেশ্বর মহাদেব কি জয়। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানে ডিসপ্লেতেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে নাগেশ্বর মহাদেব, এই ভেতরে
নাগেশ্বর মহাদেব আছে। এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। আমরা এই মুহূর্তে এই কয়েকদিন যে ঘুরে বেড়াচ্ছি, তো এটা পুরো কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলের মধ্যেই পড়ে। আমরা কাথিয়াবাড় উপদ্বীপ এরিয়াটা কভার করছি, তার সাথে এই অঞ্চলটা, বিশেষ করে দ্বারকা অঞ্চলটা, যে কচ্ছের রনের আরব সাগরের যে মানে মাউথ, সেই মাউথের কাছাকাছি আছি একদম। আরব সাগরের মাউথটা কচ্ছের রনে প্রবেশ করছে। ওই সামনে যে ভেড়িগুলো দেখালাম সেটাই কিন্তু এই অঞ্চলটা। তো ম্যাপটাতে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। একেবারে পূর্ব ভারত থেকে একেবারে পশ্চিম ভারতে আছি। এই মুহূর্তে রুক্মিণী মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এ হচ্ছে রুক্মিণী মন্দির যাওয়ার গেট। ওই সামনে আগে 1 কিলোমিটার গেলেই মন্দিরটা দেখাও যাচ্ছে। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না। আমাদের অটো এখানে দাঁড়িয়ে আছে। আর আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে ওই ভেট দ্বারকা গিয়েছিলাম, ওখানে ওই সুদর্শন ব্রিজের ওখানে নেমে আমরা ছবি টবি তুলছিলাম। একটা ব্যাগ আমরা ওখানে ফেলে চলে এসেছিলাম। সেই ব্যাগ আনতে গিয়েছিলাম আমার বন্ধু শান্তনু। তো ব্যাগ নিয়ে আসছে, ব্যাগটা পেয়েছে, আলটিমেট ও ব্যাগটা পেয়েছে, তো ব্যাগটা নিয়ে আসছে। ব্যাগ হারিয়েছিল, এই ম্যাজিক পেয়েছে, ম্যাজিকে করে এলো। এই হচ্ছে ব্যাগ। ব্যাগ হারিয়েছিল, ব্যাগ পেলো। ব্যাগ পেয়েছিস তো? হ্যাঁ পেয়েছি। যাই হোক, ব্যাগের মধ্যে আমাদের যে সমস্ত জিনিসপত্র ছিল, ছাতা, জলের বোতল, মোবাইল ছিল না যদিও, তবুও আমাদের এটা একটা টেনশনের ব্যাপারই ছিল। না, যে রেখেছিল ও দাদা জিজ্ঞাসা করছিল যে সব পেয়েছেন তো, সব কিছু আছে তো দেখে নিন। এবং আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি এখানেই তো, উনি ওর বললে উত্তর দিল আমার বাড়ি নরেন্দ্র মোদীর গ্রামে। আমিও বেড়াতে এসেছি, তোমাদের ব্যাগটা দেখে আমি ইয়ে করলাম। যাই হোক, আমাদের একটা ভালো অভিজ্ঞতা, ব্যাগটা ফিরে পেলাম, খুব ভালো লাগলো। ওটা যাব না। এ হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির। মন্দিরের গায়ে এরকমভাবে কলা কার্য করা আছে, যেগুলো বিভিন্ন ঐতিহ্য বহন করে আসছে। বিভিন্ন স্থাপত্যকালের বিভিন্ন সময়কার এই যে কলাকুশলীগুলো আছে, তার চিত্রগুলো মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এবং মন্দিরটা বেলে পাথর দিয়ে নির্মিত, এই রুক্মিণী মাতার মন্দির। আর পিছনেই হচ্ছে এরকম আরব সাগরের ভিউ। আরব সাগরের ভিউটা হচ্ছে পিছনেই। এই আরব সাগরের একদম পাশেই হচ্ছে এরকম রুক্মিণী মাতার মন্দির। পিছনে ভিউটাতে খুব হাওয়াও আসছে, তাই না? আর পুরো মন্দিরটাতে এরকম স্থাপত্য ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন আগেকার শিল্পকলা দিয়ে। সারাদিন ঘুরে ফিরে চোখ মুখ একেবারে আর দেখা যাচ্ছে না, মানে শরীর খুব ক্লান্ত লাগছে। এমনি একটু শরীরটা জ্বর লাগছে, ওই ঠান্ডা জল টল খেয়ে ফেলেছে একটু বেশি, গরমও এখানে বেশ আছে। এখন বাজে বিকেল 5:30 মতো। এখন এই মুহূর্তে যাচ্ছি দ্বারকার মন্দিরে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এই নগরী, দ্বারকা নগরী। এই নগরীর উল্লেখ অনেক পুরনো বইতে উল্লেখ আছে এবং বিভিন্ন কাহিনীতেও উল্লেখ আছে। তো আমরা সেই দর্শন করতেই চললাম। ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, আমি বাইরে থেকে যতটা সম্ভব কভার করে দেখাবো। এই হচ্ছে মন্দির যাওয়ার আগে যে চকটা সেটা, কারণ এখান থেকে এই সোজা রাস্তা, 10 মিনিটের হাঁটা পথ। খাবার দাবারের হোটেলও প্রচুর আছে এখানে, থাকার হোটেলও প্রচুর আছে। হোটেল যদি বুক নাও করে আসেন তাতে সমস্যা কিছু নেই। দ্বারকার মূল আকর্ষণ হচ্ছে দ্বারকাধীশ মন্দির, যা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে স্বয়ং বিরাজ করে এবং তারই নগরী হিসাবে পরিচিত। হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র, 4 ধামের মধ্যে অন্যতম হচ্ছে এই দ্বারকা। তবে অনুমান করা হয় যে মূল মন্দিরটা প্রায় 2500 বছরেরও বেশি পুরনো। ভারতের যে প্রাচীন 7টি তীর্থক্ষেত্র আছে বা শহর আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই দ্বারকা, তাই এর অপর নাম সপ্তপুরী। তবে দেশের যে 4টি কোণে 4 ধাম রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই দ্বারকাধীশ মন্দির। এও মনে করা হয় যে আদি শঙ্করাচার্য যখন এই দেশের 4 কোণে 4টি মন্দির নির্মাণ করেছিলেন, তার মধ্যে এই দ্বারকার স্থানও রয়েছে। এই দ্বারকার অবস্থান কোথায়? দ্বারকা হলো গুজরাট রাজ্যের দ্বারকা নগরী, এই দ্বারকাতেই অবস্থিত। এই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী বলে মনে করা হতো। ওই হচ্ছে পিছনে আরব সাগর,
আর এই হচ্ছে মহালক্ষ্মী মন্দির। মহালক্ষ্মী মন্দিরের উল্টো দিকেই হচ্ছে দ্বারকেশ্বর কৃষ্ণের মন্দির। ওই হচ্ছে ভেতরে মন্দির। জুতো বাইরে রাখতে হবে, মোবাইল ক্যামেরাও বাইরে রেখে যেতে হবে। তো আমি এটা জমা দেবো লকারে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, মন্দির খোলা থাকে সকালে 6টা থেকে বেলা 12:30 পর্যন্ত, আর সন্ধ্যেবেলা 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে ভালো রকম একটা গ্যাঁড়াকল আছে, সেটা হচ্ছে মোবাইল বা ক্যামেরা জমা রাখার জন্য লকার আছে, কিন্তু তার জন্য পয়সার বিনিময়ে রাখবে না। সেটা হচ্ছে মিনিমাম 50 টাকা একটা মোবাইল বা ক্যামেরা রাখার জন্য, আর তার বিনিময়ে প্রসাদ নিতে হবে। প্রসাদ নিলে মিনিমাম 100 টাকার প্রসাদ আছে, সেই ডালা, সেই প্রসাদের প্যাকেট নিলে তবে কিন্তু ফ্রিতে মোবাইল এবং ক্যামেরা রাখতে দেবে। এরকম প্রসাদ আছে, এরকম আছে, এগুলো 100 করে। এই খাজা হচ্ছে 100, এই প্যাকেটও 100, এই বড় প্যাকেট 200। এগুলো নিলেই তবে কিন্তু মোবাইল টোবাইল জমা রাখা যাবে, টোকেন দিয়ে দেবে, অসুবিধা নেই। মন্দিরের ভেতরে গিয়ে আমরা দর্শন করে এলাম। মাত্র 10 থেকে 15 মিনিট একটা সিস্টেমেটিক লাইনে দর্শন হয়ে যাচ্ছে। দ্বারকা মন্দিরে কে নিয়ে মোট 16টি মন্দির রয়েছে। মূল মন্দিরকে ঘিরে আরও 15টি মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো প্রত্যেকটা দর্শন করবেন, খুব ভালো লাগবে। তাছাড়াও শঙ্করাচার্যের মন্দির, মহালক্ষ্মী মাতাজির মন্দিরও দর্শন করবেন। এই হচ্ছে মহালক্ষ্মী মাতাজির মন্দির উল্টো দিকেই। আর এখানে এই মন্দির থেকে বাইরে বেরিয়েই এরকম ভোজন প্রসাদালয় আছে। এই ভোজন প্রসাদালয়ে সকালবেলা 10টা থেকে বেলা 1:30 পর্যন্ত প্রসাদ দেওয়া হয়, আর সন্ধ্যেবেলা 7টা থেকে সন্ধ্যেবেলা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। তো প্রসাদের জন্য কুপন কাটতে হয়, সেই প্রসাদের কুপন ভেতরেই পাওয়া যাবে, দেখাচ্ছি। আমরা প্রসাদ কুপন কেটে খেলাম, খুব ভালো লাগলো প্রসাদ। অবশ্যই চেষ্টা করবেন প্রসাদ খাওয়ার। আর মন্দির দর্শন করার জন্য আমার মতে উপযুক্ত টাইম হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা ধ্বজা উত্তোলন হয়, ধ্বজাটা চেঞ্জ করাটাও দেখবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, ভোজনের জন্য প্রসাদের জন্য এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, এদিকে হাত ধোয়ার ব্যবস্থা আছে, টয়লেট আছে। আচ্ছা, এইদিকে ঢুকেই হচ্ছে প্রথমে নিচের গ্রাউন্ড ফ্লোরে এরকম টিকিট কাউন্টার আছে, মানে প্রসাদের কুপন কাউন্টার। এখানে কুপন কেটে নেবেন, কুপন কেটে এইখানে এই যেখানে প্রসাদ কুপন কাটবেন তারই ভেতরে এখানে লকার আছে। এই লকার আছে, লকারটা ফ্রি লকার, আমি জানতাম না, ওখানে পয়সা দিয়ে রাখলাম। এই যে লকার আছে, ফ্রি লকার, এই লকারগুলো যে কেউ ইউজ করতে পারে। এটা মন্দিরের তরফ থেকে এখানে চাবি দিয়ে নিজের মতো রেখে দেওয়া যাবে। আমরা ফার্স্ট ফ্লোরে প্রসাদ খেলাম, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, তার সাথে পরোটা, ডাল, আরও একটা সবজি। ওপরে যাওয়ার এই রাস্তা আছে, যেখানে ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। টিকিট কেটে এখানে চলে আসতে হবে। আমরা খেয়েছি, জাস্ট দেখিয়ে দিই। এখানে হচ্ছে কুপন জমা করতে হবে, দিয়ে এইরকম এই হল আছে, এই হলে বসে খেতে হবে। এখানে খাবার প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ নিয়ে এখানে বসে খাওয়া যাবে। তো আমরা খেলাম, খুব ভালো লাগলো, একদম গরম প্রসাদ। অবশ্যই চেষ্টা করবেন এই প্রসাদটা খাওয়ার। এই প্রসাদটা খেলে খুবই ভালো লাগবে, মানে মন শান্তি করে খেতে পারবেন। মাত্র 30 টাকায় ঠাকুরের প্রসাদ, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ, একবার ট্রাই করে দেখবেন। মন্দিরের ভেতরে আমরা দর্শন করেছি খুব ভালোভাবে। আপনারাও আসবেন, দর্শন করবেন অবশ্যই। এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন সুসজ্জিতভাবে, কৃষ্ণমূর্তি ধারণ করে। দারুণ সুন্দর একটা ভিউ, দারুণ সুন্দর একটা পবিত্রতা, মন্দিরের ভেতরে পবিত্রতা এবং মন্দিরের ভেতরের যে শান্তি, খুবই ভালো লাগবে। এত পরিমাণে ভিডিওর ফুটেজ নিয়েছি যে মেমোরি কার্ডটা শেষ হয়ে গেছে। মেমোরি কার্ড প্রায় শেষের দিকে, আরও এখনও অনেকটা বাকি আছে আমাদের ট্যুরের প্রোগ্রাম, সেই কারণে একটা মেমোরি কার্ড নিয়ে নিলাম। এই হচ্ছে সেই মেমোরি কার্ড, এই যে মেমোরি কার্ড এখানে সামনের এই দোকান থেকেই পেলাম। বাই বাই দ্বারকা। আজকে আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনে চললাম, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে বাজে রাত্রি 8টা। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম আমাদের সব মালপত্র নিয়ে। আমাদের লাগেজপত্র সব নিয়ে বেরিয়ে গেলাম। একদম সামনেই আমাদের ওই বাস স্ট্যান্ড। সকালে যে বাস বুক করেছি ওই বাসের টিকিট পারলে আপনারা অনলাইনে বুক করে নেবেন। অনলাইনে যে সমস্ত অ্যাপস আছে সেই অ্যাপস থেকে বুক করে নেবেন, কম হবে। আমাদের একটু বেশিই পড়লো এবং সিটগুলো একটু পিছনের দিকে পড়ে গেল, কারণ হচ্ছে যেহেতু আমরা একেবারে দিনের দিন কেটেছি, অনেকটা পরে হয়ে গেছে। তো সেক্ষেত্রে
সুবিধা হচ্ছে অনলাইনে বুক করে নেওয়া। আমরা প্যাটেল ট্রাভেলস থেকে বুক করেছি, সেটা দেখিয়েছি। বাস এসে গেছে, আমাদের 8:15 রিপোর্টিং টাইম, তো 8:30টায় বাস ছাড়বে। কেমন হয় আপনাদের ডিটেলসটা দেখাবো। জার্নিটার সঙ্গে থাকবেন, আশা করছি ভালো লাগবে। ভবিষ্যতে এরকম বেড়াতে এলে তো এই স্পটগুলো কীভাবে কভার করবেন, কীভাবে প্ল্যান করবেন, সেগুলো সবই ভিডিওতে বুঝতে পারবেন। প্যাটেল ট্রাভেলস www.pttbus.in অথবা এই নাম্বারে কল করেও বুক করতে পারবেন। ওঠো, ওপরে ওঠো। এই হচ্ছে বাস, আমাদের বাস চলে এসেছে, টাইম এখনো হয়নি। এই প্রাইভেট বাস, আমরা যাব এখান থেকে দ্বারকা থেকে ভুজ পৌঁছাবে সকাল 6টায়, সুবে 6 বাজে না ওদের, সকাল 6টায়, আর এখান থেকে ছাড়বে 8:30টায়। চলো একবার দেখে নিই। ভুজ, এই হচ্ছে কেবিন টাইপের, এগুলো ডবল সিট। হ্যাঁ, এটা উপরে, এটা নিচে, এরকম উপরে আছে, এরকম নিচে আছে, এই রকম টাইপের। প্রত্যেক সিটেই 2x1 এই স্লিপার। উপরে আপার ডেক, লোয়ার ডেক, এটা আপার ডেক, এটা লোয়ার ডেক। তো পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নয় প্যাটেল ট্রাভেলসের। এরকম প্রত্যেক সিটেই চার্জিং পয়েন্ট আছে, এরকম পর্দা আছে, এইদিকে সিঙ্গেল সিট, এইদিকে ডবল সিট, আর প্রত্যেকটা এরকম আছে, শাটার আছে, এরকম শাটার আছে। এই শাটারগুলো টেনে দিলেই এগুলো সেপারেট হয়ে যাবে। এসিটাও ভালো কাজ করছে, মোটামুটি ঠিকই আছে, বাট আরেকটু পরিষ্কার হলে ভালো হতো। এই কভারগুলো, এরা পিলো ওখানে দেওয়া আছে, কিন্তু নিজস্ব কোনো ঢাকা দেওয়ার কভার দিচ্ছে না, এই কভারটা নিজেদেরকে আনতে হচ্ছে। কভারটা দিলে ভালো হতো। বাকি ঠিকই আছে। এদিকে বোতল হোল্ডার আছে, চার্জিং পয়েন্ট সকেট আছে, এদিকে একটা ট্রে আছে। হ্যাঁ, এইরকম মোটামুটি আছে। তো দেখা যাক জার্নিটা কেমন হয়, আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। বাস ছেড়ে দিল আমাদের রাইট টাইমে, এখান থেকে 8:30টার সময় বাস ছাড়লো। এক ঘন্টা 15 মিনিট চলার পরে মোটামুটি গাড়ি আমাদের দাঁড়িয়েছে একটা ধাবার সামনে, খাবার দাবার খাওয়ার জন্য এবং সঙ্গে টয়লেট করার জন্য। তবে টয়লেটগুলো খুবই নোংরা, যাওয়ার মতো সেরকম ভালো পরিস্থিতি নয়। সারা রাতের বাস জার্নিতে সামান্যতম ঘুম হয়নি, কারণ যত রাতের দিকে বাসের স্পিড বেড়েছে তত কিন্তু বাসের ঝাঁকুনি বেড়েছে। বাসের হাইড্রোলিক বা সাসপেনশন যেটা বলা হয়, যে স্মুথনেস কিন্তু নেই। এত সুন্দর ভালো রাস্তার মধ্য দিয়ে বাস চললেও আমাদের কিন্তু সারা রাতে ভয়ের মধ্যেই কেটেছে। ভালো যেহেতু বাসের কন্ডিশনটা ছিল না, সেই জন্য কিন্তু বাস জার্নিটা আমার পক্ষে খুব একটা সুখকর নয়। তবে এই দ্বারকা থেকে ভুজ যেতে হলে কিন্তু এই বাসটাই একমাত্র ভরসা। তাছাড়া অন্যভাবে ট্রেনে যেতে গেলে অনেক ঘুরে যেতে হবে, সেই জন্য কিন্তু আমরা এই অপশানটা নিয়েছিলাম। নাহলে পুরো গুজরাট ভ্রমণে কিন্তু এই একটাই আমাদের নাইট সার্ভিস বাস ছিল, বাকি সবই কিন্তু ট্রেনেই আমরা কভার করেছি। এখন সকাল 6টা হয়নি, 5 মিনিট আগেই, মানে 5:55-তেই আমাদের বাস আমাদেরকে পৌঁছে দিল ভুজ বাস স্ট্যান্ডে। আর এখান থেকে ভুজের স্টেশন মাত্র 2 কিলোমিটার দূরত্ব। এখানে অটো রয়েছে প্রচুর। এই অটোগুলো এখান থেকে স্টেশন যাওয়ার জন্য 200 টাকার মতো চাইছে। এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, তো অনেকেই যাওয়ার জন্য চাইছে। দেখা যাক। এটাই হচ্ছে ভুজের জুবিলি সার্কেল, মানে যারা বিভিন্ন জায়গা থেকে ইন্টারসিটি যে বাসগুলো আছে নাইট সার্ভিস, সেই বাসগুলো এসে এই জায়গাতেই নামায়, এই জুবিলি সার্কেলে। এখন সকাল হয়নি, মানে সকাল 6টা বাজে, সেই কারণে কিন্তু এদিকে তো সকাল দেরিতেই হয়। আমরা নেমেছি এখনো, কিন্তু দেখুন এখনো সকাল হয়নি। আমাদের ওখানে 6টার সময় সকাল হয়ে যায়। भुज घूमना हो तो हमको कॉल करे 8849013877। ওকে, আপনার নাম কি? राज महेश्वरी। ওকে, এ বাচ্চারা তোদের ভালো লেগেছে? দেখি। এ হচ্ছে হোটেল অতিথি। আমরা ভুজের মাধাপাড় হাইওয়ের কাছে নিয়েছি এটা। এখানকার এই যে অতিথি, এই হোটেলটায় আমরা আজকে উঠবো। এখানে চেক ইন সকাল 10টা, চেক আউট 9টা। আমরা একটু আর্লি চেক ইন করছি, এই মুহূর্তে বাজে 7:30, আর চেক আউটটা কালকে 10টায় করবো। একটু বলে নিলাম। রুম ঠিকঠাকই আছে, 1500 টাকা করে ভাড়া। এসি রুম, ডবল বেড এসি রুম 1500 টাকা।
এর পরের পর্বে আসবে ভুজ কি করে আমরা ঘুরবো, মানে সেই রকম একটা প্ল্যান প্রোগ্রাম। টোটাল ভুজে যে ভূমিকম্প হয়েছিল সেই সমস্ত স্পটগুলো দেখাবো, আরও বিভিন্ন রকম বিষয়গুলো দেখাবো, ভুজ কভার করব। তো এই পর্বটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।